ধরুন ২০০১ সালে আমি যখন দায়িত্ব ছিলাম তখনই আমি দেখেছি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা খুব সাংগঠনিকভাবে কাজ করছিল। যেমন চিকিৎসার ব্যবস্থা করা, টিউশনের ব্যবস্থা করে দেওয়া, ছাত্রছাত্রীদের হলে আবাসন, নিজেদের ডাবলিং সিটের ব্যবস্থা করে দেওয়া। এইভাবে তারা ওয়ান টু ওয়ান একটা ফ্যামিলিকে তারা সংঘবদ্ধ করার জন্য, একত্রিত করার জন্য তাদের লং টার্ম প্রজেক্টে তারা নিয়েছিল। হয়তো সেদিনই তারা সেট আপ করেছিল তাদের গোল, যে ভবিষ্যতে তারা তাদের এই কর্ম দিয়ে ছাত্রদেরকে একত্রিত করবে। তারা অ্যাডমিনিস্ট্রেশন টেস্টের সময় ছাত্রছাত্রীদের সহযোগিতা করা এবং তাদের পাশে থাকা, এগুলি শিবির অনেকটা তারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করত। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বহুদিন পরে আবার আমার সেই পুরনো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কবাসীর সাথে এই বাংলাদেশের সকালে বসলাম। শুভ সকাল সকালকে। আসসালামু আলাইকুম সকলকে। দেখুন, আপনি নিজে থেকেই বললেন যে ডাকসু নির্বাচনের গুরুত্ব কতটা বহন করে। আমরা সেটা 52 ভাষা আন্দোলন বা 62-তে আমরা দেখেছি। ঠিক তেমনিভাবে আমরা দেখেছি 69 এবং 71। সে 1971-এ আসম আব্দুর রব ডাকসুর তৎকালীন ভিপি এবং আব্দুল কুদ্দুস মাখন তারা সেদিনকে জাতীয় পতাকা উত্তোলন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। তারপরে আমরা দেখেছি এটি 38তম, কিন্তু স্বাধীনতার পর 54 বছরে এটা 8ম নির্বাচন। তো নির্বাচনের ধারাবাহিকতা অনেকটা কমে গিয়েছে এবং এই নির্বাচনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচন এর পরপরই হচ্ছে জাতীয় নির্বাচন। মূলত এটাকে অনেকেই নির্বাচন করতে পারবে কিনা এদেশের জনগণ বা জাকসু সহ এটাকে একটা লিটমাস পেপার টেস্ট হিসেবে অনেকেই ধারণা করেছিলেন। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে এলিট সিটি ঢাকা এবং এলিট ইউনিভার্সিটি ঢাকা, এবং এই ইউনিভার্সিটি সবসময় একটি ডিরেকশন তৈরি করে যে জনমত কিভাবে প্রতিষ্ঠিত হয়। আরেকটি জিনিস আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, আমরা যখন 80-র দশকে এই ছাত্রদল প্রতিষ্ঠিত হয় এবং ছাত্রদলের মূল দায়িত্বে আমরা যারা পালন করেছিলাম গুটি কয়েক, সেই সময়ে বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। আরেকটি বিষয় আমাদের গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যে আজকালকার দিনে এই নিউ জেনারেশন জেনজির মানসিকতা এবং আমাদের মানসিকতা একই বয়সে যখন আমরা ছিলাম কমপ্লিটলি ডিফারেন্ট। আমাদের এই মিডিয়ার জগতে এসে, এআই জগতে এসে আমাদের বুঝতে হবে যে আগের মতো সে চুঙ্গাপুকে বা লিপলেট হ্যান্ডবিল বিতরণ করে বা মধুর ক্যান্টিন বটতলায় রাজনীতি করে আমাদের ছাত্র সমাজকে যেই বোঝানো হতো, সেই বোঝানোর দিন চলে গিয়েছে। সেজন্য বলছি যে এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরে নেওয়া যাক 40% অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট দে আর পলিটিক্যালি মোরলেস তারা অ্যাকোয়েন্টেড এবং তারা এগুলিকে চর্চা করে এবং বোঝার চেষ্টা করে। 60% এখনো আমি মনে করি তারা এর থেকে অনেকটা দূরে রয়েছে। এর মধ্যে আবার 2024-এ যে জুলাই 36 হলো, এতে বিরাটভাবে এখান থেকে আন্দোলনটি শুরু হয়েছে এবং স্টুডেন্টরা ইনভলভ হয়েছে এবং তারাই হয়েছে আগামী দিনের বাংলাদেশের রাজনীতির ইন্ডিকেটর। এই বিষয়গুলোকে মাথায় রেখে শিবির কিভাবে কাজ করেছিল সেটা আমরা একটু লক্ষ্য করেছি। ধরুন ২০০১ সালে আমি যখন দায়িত্ব ছিলাম তখনই আমি দেখেছি শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা খুব সাংগঠনিকভাবে কাজ করছিল। যেমন চিকিৎসার ব্যবস্থা করা, টিউশনের ব্যবস্থা করে দেওয়া, ছাত্রছাত্রীদের হলে আবাসন, নিজেদের ডাবলিং সিটের ব্যবস্থা করে দেওয়া। এইভাবে তারা ওয়ান টু ওয়ান একটা ফ্যামিলিকে তারা সংঘবদ্ধ করার জন্য, একত্রিত করার জন্য তাদের লং টার্ম প্রজেক্টে তারা নিয়েছিল। হয়তো সেদিনই তারা সেট আপ করেছিল তাদের গোল, যে ভবিষ্যতে তারা তাদের এই কর্ম দিয়ে ছাত্রদেরকে একত্রিত করবে। দেখুন, অ্যাডমিশন টেস্ট যখন হয়ে যায় সেই সময় তারা অ্যাডমিনিস্ট্রেশন টেস্টের সময় ছাত্রছাত্রীদের সহযোগিতা করা এবং তাদের পাশে থাকা, এগুলি শিবির অনেকটা তারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে কাজ করত। যাই হোক, আমি যে জায়গাটি আসতে চাচ্ছি যে পুরনো আদলের রাজনীতি তারা পছন্দ করে না আজকের ছাত্রছাত্রীরা। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশাল একটি মিছিল নিয়ে যান এবং সেই জায়গায় স্লোগানগুলো অতীতের সেই 50-40 বছর পুরনো স্লোগান দেন, তখন তারা এগুলিকে অন্য দৃষ্টিতে দেখে। আবার সংঘবদ্ধ হয়ে চলাটাকে তারা মনে করে যে না, এরা আবার হয়তো বা সেই ছাত্রলীগ যেই গেস্ট রুম আচরণ বা বিশ্ববিদ্যালয় অঙ্গনে যেভাবে আচরণ করেছিল সেগুলিকে তাদেরকে স্মরণ করিয়ে দেয়। সেই জন্যই তারা সাধারণ ছাত্রগুলো তারা চিন্তা করেছিল যে আগামী নির্বাচনটা
কোন দিকে যেতে পারে প্রভাবিত করা যায়, এবং তারা খুব মাইক্রোস্কোপিক আই দিয়ে লক্ষ্য করছিল যে কাদেরকে ভোট দেওয়া যায়। দেখুন, ন্যাশনাল পলিটিক্সে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আওয়ামী লীগ অনুপস্থিত রয়েছে, সেক্ষেত্রে সকলেই ধরে নিয়েছে যে বিএনপি আগামী দিনে মানে জাতীয় নির্বাচনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। সেই দিক থেকে সকলেই মনে করছে যে বিএনপি যেন অতীতের মতো বা আওয়ামী লীগ যে ধরনের আচরণ করেছে সেই আচরণের কোনো কিছু যেন না হয়, এর প্রতিচ্ছবি তারা দেখতে পায় যখন বিএনপি একটি দল এবং বিশাল আকারের দল, এবং এই দলটির যে প্রভাব রয়েছে সেগুলির সময় যদি কেউ অনাকাঙ্ক্ষিতভাবেও কোনো আচরণ একটু করে থাকে, সেগুলিকে তারা কগনিজেবল বলে তারা ধরে নিয়েছে। সেইগুলো আমাদের ছাত্র দলের জন্য একটু নেগেটিভ পয়েন্ট হয়েছে। হাউবার এই যে শিবির 60% যে ভোটগুলো ছিল, যা তারা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে, এবং এরাই হচ্ছে ফার্স্ট ভোটার অফ দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন। সেই কারণে তারা ন্যাশনাল ইলেকশনটাকে সামনে রেখে চিন্তা করেছে যে বিএনপির বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া সারা দেশে, অর্থাৎ বিএনপি ভার্সেস আদার্স, যেটা আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনে আমরা দেখেছি সেটা হচ্ছে। বিএনপি যখন ঐক্যমত্য কমিশনের মোটামুটি মোটা দাগে যে পরিবর্তনগুলি প্রয়োজন সেগুলিকে যখন তারা একমত হচ্ছিল, তখন দেখা যাচ্ছিল যে অন্যান্য দলগুলি যেগুলি মাইনর ইস্যু, যেগুলি প্রয়োজন নেই, সেগুলিকেও তারা টেবিল করছিল, এবং সেই সাথে সেখানে প্রতিক্রিয়া ছিল বিএনপি হয়তো সবগুলি কেন মেনে নিচ্ছে না। সেই কারণে একটি প্রেশার গ্রুপ তৈরি হচ্ছিল এনটি বিএনপি। সেই জায়গাটিতেও এই ছাত্রদের কিছুটা প্রতিফলিত হয়েছে। ধরুন, জামাত বলছে যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচনে যাব না। তা আমার দৃষ্টিতে এখন এই শিবির তারা মেজরিটি ভোট পেয়ে ডাকসুর প্রত্যেকটি আসন নেওয়াতে জামাত খানিকটা তাদের আস্থার জায়গাটি আরেকটু বেশি ভরসা পেয়ে গিয়েছে, এবং সেই জন্য হয়তোবা তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, এই ইস্যুটাকে স্টিপুলেট করার জন্য ডাকসুকে সামনের সারিতে নিয়ে আসবে। এবং সেই ক্ষেত্রে ইলেকশনটা বিলম্বিত হওয়া বা না হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, যেহেতু শিবির এটা পেয়েছে, এবং ডাকসুর এই শিবিরের কারণে জামাত নিজেকে অত্যন্ত একটা অপ্রতিদ্বন্দ্বীশীল একটি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে তাদের অবস্থান বা তাদের শেয়ার হোল্ডারটা একটু স্ট্রংলি আমার মনে হয় তারা করতে পারছে। সেদিক দিয়ে চেক অ্যান্ড ব্যালেন্স রাজনীতির জন্য সাধারণ ছাত্ররা মনে করেছে যে ছাত্র দলকে যদি দিয়ে দেওয়া হয়, অপরদিকে জাতীয় নির্বাচনে বিএনপি আসার সম্ভাবনা রয়েছে। সেই কারণে সাধারণ ছাত্ররা তারা চিন্তা করেছে, ঠিক আছে, আমরা একটু অপোজিশনকে স্ট্রং করার জন্য ছাত্র দলকে ভোট না দিয়ে আমরা শিবিরকেই ভোট দেই না কেন। সেদিক দিয়েও আমার মনে হয় ভোট অনেকটা বেড়ে গিয়েছে এই ডাকসু নির্বাচনে তাদের। আমি যদি আমার অবস্থান নিয়ে এই বর্তমান নির্বাচনকে চিন্তা করি, আমি যখন ফজলুল 1979 সালে ক্রীড়া সম্পাদক ছিলাম, তখন আমি চেষ্টা করেছিলাম ক্রীড়াক্ষেত্রে ফজলুল ভলিবল গ্রাউন্ড, বাস্কেটবল, লন টেনিস, ইন্টার হল কম্পিটিশন এবং জিমনেশিয়াম, তারপর প্রতিযোগিতাগুলোকে বাড়ানো, এগুলি আমি বিভিন্ন প্রতিযোগিতার কাজগুলি করেছিলাম। এমন ধরনের ফুটপ্রিন্ট করেছিলাম যে পরবর্তীতে আমি আন্ডার গ্র্যাজুয়েট হয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন আমি ফজলুল ভিপি নির্বাচিত হয়েছিলাম। সেটা হওয়ার কারণ ছিল যে আমি ক্রীড়া সম্পাদক হিসাবে প্রচুর কাজ করেছিলাম। আবার একবার ভিপি হওয়ার পরে ডাইনিং হলের খাওয়া দাওয়ার পরিবর্তন করা, অর্থাৎ প্রত্যেকটি হলে 2 টাকা করে ছিল, পরে আমি বুঝতে পেরেছি আপনার কথা। বাট শিবিরের এই যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এটাতে মূল মানে তারা ছাত্র সমাজের যে মনোবল বা তাদের যে আপনার সাপোর্ট, এই সাপোর্টটা কোন কোন পয়েন্টে তারা তাদের পক্ষে নিতে পেরেছে বলে আপনার মনে হয়? আমার মনে হয় সামগ্রিকভাবে এই দেশের এই বর্তমান রাজনৈতিক যে অবস্থানটা রয়েছে, এই অবস্থানে শিবির সেখানে ডাকসুতে জেতার কারণে
আগামী ন্যাশনাল পলিটিক্সে যে ঐক্যমত্য কমিশন এবং সামনে নির্বাচনকে সামনে নিয়ে জামাত তাদের যে দাবিগুলো রয়েছে, যে দাবিগুলো এখন ঐক্যমত্য কমিশনের আলোচনার টেবিলে এবং বিএনপি অনেকগুলো দাবি মানছে না, সেই দাবিগুলোকে তারা আবার খুব সবলভাবে সামনে প্রতিষ্ঠিত করবে এবং এতে করে তারা ন্যাশনকে একটি স্লাইট থ্রেটও করবে যে এই এই দাবিগুলো পূরণ না হলে আমরা নির্বাচনে যাব না। সেই জায়গায় জাতি একটি মানে একটা সিচুয়েশনে উপনীত হবে যে নির্বাচন আদৌ হবে কি হবে না, সেই জায়গাটির দিকে যাবে এই নির্বাচনের ফলশ্রুতিতে। থ্যাংক ইউ। আমি